গল্পটি শুরু হয় নিং নামের একজন মেয়েকে দেখিয়ে। নিংয়ের একটা ফ্ল্যাট রয়েছে এবং টম নামের একজন এজেন্টের মাধ্যমে সেটা ভাড়া দিয়ে থাকেন তিনি। নিং একদিন টমকে নিয়ে ফ্ল্যাট পরিদর্শনে আসলে তিনি দেখতে পান আগের ভাড়াটিয়া পুরো জায়গাটা তছনছ করে ফেলে চলে গিয়েছেন। এরপর দেখা যায় টম তখন নিংকে পরামর্শ দেয় যে নিংরা তাদের বর্তমান বাসাটি ছেড়ে এখানে চলে আসতে, আর বর্তমান বাসাটি বড় হবার কারণে তারা বেশি দামে বাসা ভাড়া দিতে পারবে, ফলে দুই দিক থেকেই নিংরা লাভবান হবে। এই পুরাতন বাড়িটি আর কেউই নোংরা করতে পারবে না। অপরদিকে নিংদের বাড়িতে নম্রভদ্র ভাড়াটিয়া থাকায় সেটিও নিরাপদে থাকবে এবং মাসে মাসে মোটা টাকা ভাড়া পাওয়া যাবে। নিং তখন তার স্বামী কেইউনকে বাসা বদলানোর প্রস্তাবটা দেন। কেইউন প্রথমে রাজি হচ্ছিলেন না, কারণ এখানে তার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। তাছাড়া তাদের ফার্নিচারের সংখ্যাও নেহাত কম নয় যে এই ছোট্ট বাড়িতে জায়গা হবে। তারপর বইয়ের জোরাজুরিতে তিনি শেষ পর্যন্ত রাজি হতে বাধ্য হন। এরপর নিং 7 বছরের মেয়ে কিটিকে নিয়ে এবং তার স্বামী কেইউনকে নিয়ে সেই পুরাতন বাসায় চলে আসে এবং তাদের নতুন বাড়িতে থাকতে আসেন ডক্টর রাত্রি এবং তার মেয়ে নুস। নতুন বাড়িতে ওঠার পর নিং হঠাৎ করে এক রাতে লক্ষ্য করেন তার স্বামীর বুকে ত্রিভুজ আকৃতির একটি ট্যাটু আঁকা রয়েছে, যা কেইউনের মতো ভদ্র একটি মানুষের জন্য বেশ অবাক করা আচরণ। নিং তখন জিজ্ঞাসা করে এটা কিসের ট্যাটু, আর কেইউন তখন কিছু একটা বলে কথা কাটিয়ে নেন। এর কয়েকদিন পর নিং তাদের পুরাতন বাড়িতে হাজির হন, ফেলে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যাওয়ার জন্য। কিন্তু রাত্রির মেয়ে নুস আচার আচরণে তার সুবিধাজনক মনে হচ্ছিল না। নিংকে নিজের বাড়িতেই ঢুকতে দিতে সংকোচন হচ্ছে নুস। এরপর নিং বাড়িতে আসলে হঠাৎ করে জানালার পাশ দিয়ে কেউ যেন চলে যায়। নিং বাড়ির ভিতরে এসে তার দরকারি জিনিসগুলো নেওয়ার সময় দেখে তার ভাড়াটিয়া নুজের কাঁধেও সে একই ধরনের ট্যাটু, যেটা সে তার স্বামীর বুকেও আঁকা দেখেছিল। আর নিংয়ের কাছে বাড়ির পরিবেশটাই কেমন যেন খুবই রহস্যময় মনে হচ্ছিল। এরপর ফেরার সময় নিং তার প্রতিবেশী ফিওনা আন্টির সাথে দেখা করতে চান। দেখা যায় ফিওনা আন্টিকে। তিনি নতুন ভাড়াটিয়াদের সন্দেহজনক আচরণের কারণে নিংকে অবগত করছেন। তখন ফিওনা আন্টি বলেন রাত্রি ও তার মেয়ে নুস সারাদিন বাড়ি থেকে বের হয়ই না, উল্টো প্রতিদিন ভোরবেলা তাদের বাড়ি থেকে তন্ত্রমন্ত্রের আওয়াজ ভেসে আসে। এরপর ফিওনা আন্টি নিংকে জানালা দিয়ে বাহিরে দেখায়। দেখা যায় রাত্রি ও তার মেয়ে জানালায় ঝুলিয়ে রেখেছে কাকের পালক। এখানেই বোঝা যাচ্ছিল মা ও মেয়ে নিশ্চয়ই কালো জাদুর সাথে জড়িত। ফিওনা আন্টি আরও বলেন তার কুকুর এসব আজব কাজ কারবার দেখে তাদেরকে লক্ষ্য করে প্রতিদিন চিৎকার চেঁচামেচি করত, আর এরপর একদিন সেই কুকুরটিকে কেউ যেন খুন করে ফেলে। ফিওনা আন্টির ধারণা এই কাজটা রাত্রিও তার মেয়ে নুজের। তারপর ফিওনা আন্টি তার কুকুরের জন্য কান্না করতে থাকেন। এরপর নিং বাড়িতে ফিরে আসে। নিং তখন সরাসরি কেইউনকে ওই ট্যাটুর ব্যাপারে জিজ্ঞাসা করেন, যেটা কিনা নিং নুজের ঘাড়েও দেখতে পেয়েছিল। কিন্তু কেইউন এখনো বিষয়টা খুব স্বাভাবিকভাবে নিয়ে যায়। উত্তর দেন যে এই ধরনের ট্যাটু সব জায়গাতেই বেশ কমন হয়ে গিয়েছে, অনেকেই এখন এই ধরনের ট্যাটু আঁকাচ্ছে তাদের শরীরে। কিন্তু নিয়ংয়ের কাছে বিষয়টাকে অতটাও হালকা মনে হচ্ছিল না। তারপর নিং রাত্রিও তার মেয়ে নুজের বিষয়ে নেটে সার্চ করেন। এখানে দেখা যায় তাদের দেওয়া আইডি কার্ডটি ডাটাবেসে নেই। তখন নিং রাত্রিও তার মেয়ে নুজ নামে কোনো ডাক্তারকেও খুঁজে পায়নি। তাই নিং তার বন্ধু নাটকে কল করে।
নিংয়ের বন্ধু হচ্ছে একজন পুলিশ অফিসার। নাটকে ফোন করে রাত্রিদের সম্পর্কে কিছু খোঁজ খবর নিতে বলেন। পরদিন রাতের বেলা হঠাৎ করে কিটির ঘুম ভেঙে যায়। মেয়েটা নাকি ঘুমের ভিতরে কাউকে দেখতে পেয়েছে। নিং তখন এই বলে সান্ত্বনা দেয় যে, কিটি, তুমি হয়তো আয়নাতে নিজের ছায়া দেখে ভয় পেয়েছ। নিং এরপর লক্ষ্য করেন কেউ যেন তাদের জানালার কাঁচটা খুলে রেখেছে। নিং যখন বিছানা থেকে নেমে সে কাঁচটা লাগাতে গিয়েছে, তার পিছনে আমরা দেখতে পাই ধীরে ধীরে আলমারিটা খুলে যাচ্ছে এবং ভিতর থেকে বের হয়ে আসছে একটা ভুতুড়ে হাত। তবে নিং পেছনে ঘোরার সাথে সাথেই সে হাতটি অদৃশ্য হয়ে যায়। এরপর ফিওনা আন্টি নিংকে একটা ভিডিও ক্লিপ পাঠায়। দেখা যায় সে ভিডিওতে রাত্রি একটা রুমে বসে মোমবাতির আলো জ্বেলে তার সামনে একটা লাল বই রেখে মন্ত্র পড়ছিল এবং রাত্রি হঠাৎ করেই জলজলের চোখে তিনি ক্যামেরার দিক তাকাতেই ফিওনা আন্টি সাথে সাথে সরে যায়, যার ফলে ভিডিওটা এখানেই শেষ হয়ে যায়। আর এদিকে ফিওনা আন্টি ভিডিওর ক্লিপটি পাঠিয়েই অনলাইন থেকে উধাও হয়ে গিয়েছে। নিং তখন দুশ্চিন্তা করতে শুরু করেন যে ফিওনা আন্টির আবার কোনো বিপদ হলো না তো। নিং সকাল হতেই ফিওনা আন্টির বাড়িতে হাজির হয়, কিন্তু বাড়ির সামনে নুজের সাথে দেখা হয়ে যায় তার। নুজ তখন নিংকে বলে আজ সকালেই ফিওনা ম্যাডাম নাকি তার গ্রামের বাড়িতে চলে গিয়েছেন। নিং এই কথা শুনে হতভম্ব হয়ে যায়, কারণ ফিওনা আন্টি নিংকে নিজের মুখে বলেছিলেন যে অন্য কোথাও তার বাড়ি কিংবা আত্মীয় স্বজন নেই। নিং ফিওনা আন্টি চলে যাওয়াটা খুবই রহস্যময় একটা ব্যাপার মনে করে। নিং তখন আবার ভাবছেন এই রাত্রি বা তার মেয়ে ফিওনা আন্টিকে আবার কিছু করে ফেলল না তো। সেদিন রাতের বেলা নিয়ংয়ের ঘুম ভেঙে যায়। হঠাৎ করে আয়নায় চোখ পড়লে তিনি দেখতে পান যে একটা বাচ্চা মেয়ের আত্মা তার মেয়ে কিটিকে ধরছে। নিং সাথে সাথেই সেদিক ঘুরে তাকান, কিন্তু কাউকেই চোখে পড়ে না। তখন নিং আবারও আয়নার দিক তাকালে বাচ্চা মেয়ের আত্মাটিকে দেখতে পান তিনি। এরপর নিং তখন তীব্র আতঙ্কে ভয়ে কাঁপতে কাঁপতে দ্রুত ঘরের বাতিটা জ্বালিয়ে দেন। তারপর নিং লক্ষ্য করে যে তার স্বামী লাল একটি বই হাতে নিয়ে চুপি চুপি কোথায় যেন চলে যাচ্ছে। এত রাতে স্বামীর এমন রহস্যময় আচরণ দেখে নিং ভয় পেয়ে যায় এবং দেখতে পান তার স্বামী সে লাল বইটি নিয়ে ছাদের দিক যাচ্ছে। নিংও তার স্বামীর পিছু যাচ্ছে চুপি চুপি। নিং গিয়ে যা দেখে তার চোখ তো কপালে উঠে যায়। দেখে যে তার স্বামী জোরে জোরে কোনো একটা মন্ত্র পড়া শুরু করেছে। নিং তখন কেউইনের এই ভুতুরে কীর্তিকলামের প্রমাণ রাখার জন্য মোবাইল দিয়ে ভিডিও করা শুরু করেছেন। হঠাৎ করে তিনি অনুভব করেন মোবাইলের সামনে একটা কালো ছায়া দাঁড়িয়ে রয়েছে। তখন প্রচণ্ড ভয় পেয়ে তিনি পিছিয়ে গেলে শত শত কাক তার উপরে হামলা করে বসে। আর নিং তখন প্রচণ্ড ঘাবড়ে যায়। তখন নিং দৌড়ে তার নিজের রুমে চলে আসেন। নিং এসে তখন ঘুমের ভাব করে শক্ত হয়ে বিছানায় পড়ে থাকেন। সেখানে কেউ একজন এসে নিংকে ডাক দেন। কে ডাক দিয়েছে, তার স্বামী নাকি অন্য কেউ? সেদিন কেউন তার ব্যাগে সে লাল বইটি রেখে ওয়াশরুমে যায়, আর এই সুযোগে নিং গিয়ে ব্যাগ থেকে সে লাল বইটি হাতে নেয়। কিন্তু তিনি পাতা উল্টাতে আশ্চর্য হয়ে যায়। নিং লক্ষ্য করে যে বইটা পুরোপুরি ফাঁকা, এই বইয়ে কোনো কিছুই লেখা নেই। ঠিক তখনই সেখানে কেউইন চলে আসে, আর নিং সময় বুঝে বইটি তার পেছনে লুকিয়ে ফেলেন। তারপর নিং ওয়াশরুমে চলে আসে। তখন ওয়াশরুমের দরজা ধাক্কাচ্ছে কেইয়ন, যে তার ব্যাগ থেকে একটা বই নাকি পাওয়া যাচ্ছে না। সেটার জন্যই সে নিংকে জিজ্ঞাসা করছে। আর নিং বইটা রাখার জন্য এই ছোট দরজাটা খুলতেই তার চোখ পড়ে সেখানে কালো জাদুর সরঞ্জাম দিয়ে জায়গাটি ভর্তি। আর তখন এটাই প্রমাণ দিচ্ছিল
যে রাত্রি আর নুজের মতোই তার স্বামীও এখন কালো জাদু শুরু করেছেন। এর পরের দিন নিং মেয়েকে স্কুল থেকে আনতে যাবার সময়ে নিং দেখতে পায় কিটি ও রাত্রি একটা বেঞ্চের উপরে বসে রয়েছে এবং তার কাছেও সে লাল বইটি তিনি দেখতে পান। তখন নিং প্রচণ্ড ঘাবড়ে মেয়ের কাছে ছুটে যান, আর নিং বেঞ্চের কাছে এসে দেখে সেখানে রাত্রি নেই। তারপর নিং তার মেয়েকে রাত্রির কথা বলেন, কিন্তু কিটি রাত্রির ব্যাপারে কিছুই বলতে পারে না। কিটির মতে এই নামে কারো সঙ্গেই দেখা হয়নি তার। এরপর হঠাৎ করেই নিক লক্ষ্য করে যে কিটির ঘাড়েও সে একই ধরনের চিহ্ন আঁকা হয়েছে। সেদিন নিক কেউইনের সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে যান মেয়েকে নিয়ে, কারণ নিক মনে করছিল এখানে তার স্বামী রাত্রির সাথে কালো জাদুতে জড়িত। তাই মেয়েকে নিয়ে নিক একটি হোটেলে ওঠেন এবং সেখানেই প্রথমবারের মতো জানতে পারেন কিটির কাছে তার স্বামী কেইয়ন সাহায্য চেয়েছে কিছু একটা। কেইয়ন কিটির কাছে কি সাহায্য চেয়েছিল সেটা আমরা পরেই জানতে পারব। ছোট মেয়েটা বারবার বাবার কাছে চলে যেতে চাচ্ছিল, কিন্তু নিং কিটিকে হোটেলে রেখেই পরদিন সকালে তিনি তার সেই পুলিশ বন্ধু নাটের সাথে দেখা করেন। নাট নিংকে বলে যে ডক্টর রাত্রির আইডি কার্ডের পরিবর্তন আনা হয়েছে। তিনি সংখ্যাগুলোকে সঠিকভাবে সাজিয়ে খোঁজ নিয়ে জেনেছেন এই আইডি কার্ডটি এক বৃদ্ধা মহিলার। এখন রাত্রিকে নাট থানায় নিয়ে যেতে পারবে না, কারণ রাত্রিও তার মেয়ে নুজের আগের কোনো খারাপ রিপোর্ট নেই। তাই নাট এখানে কিছু করতে পারবে না। এরপর নিং হোটেলে ফিরে আসতেই নিংয়ের বুকটা ভীষণভাবে কেঁপে ওঠে, কারণ সেখানে তার মেয়ে কিটিকে দেখতে পায় না। হোটেলে কাজ করা কর্মী তখন তাকে জানায় যে বাচ্চাটিকে তার বাবা এসে নিয়ে গিয়েছেন। সাথে সাথে নিং তাদের বাসায় চলে যায়। সেখানে গিয়েও নিং কিটিকে খুঁজে পায় না। হঠাৎ নিংয়ের লক্ষ্য বিছানায় পড়লে সে বিছানার নিচে রক্তের ধারা দেখতে পায়। নিং কৌতূহলী হয়ে তুষকটা সরাতেই দেখতে পান বিছানার নিচে কারো রক্ত ব্যবহার করে সে একই ট্যাটু এঁকে রেখেছে যেন কেউ। সেটা দেখে নিং আরো বেশি ঘাবড়ে যায়, কারণ নিংয়ের কাছে মনে হচ্ছে যে রাত্রি আর নুস নিশ্চয়ই তার স্বামীর সাথে মিলে কিছু একটার খটকা পাচ্ছে। নিং সাথে সাথে পুরান বাড়িতে চলে আসে। নিং আসার আগেই রাত্রি আর নুস কোথায় যেন চলে গিয়েছে। পুরো বাড়িটিতে যেন তন্ত্রমন্ত্রের কালো জাদু আর পিশাচ সাধনা করা হয়েছিল, আর এখানেও কিটির কোনো অস্তিত্ব নেই। নিং তখন টমকে ফোন করে আর রাত্রিদের নতুন ঠিকানাটা জানতে চান। ফলে টম নিজেই চলে আসেন তাকে রাত্রিদের নতুন বাসায় নিয়ে যেতে। কিন্তু মাঝপথে হঠাৎ করেই নিংয়ের নজর পড়ে টমের হাতের উপর। দেখা যায় টমের হাতেও সে একই ধরনের ট্যাটু যেমনটা কেইয়ন নুস কিটির শরীরেও ছিল। নিং তখন বুঝতে পারে যে টমও তাদের দলের একজন। তিনি তাই চেষ্টা করেন পালিয়ে যেতে, কিন্তু টম ঠিকই তাকে ধরে ফেলে। এরপর টম এটাতে করে নিয়ে যায় নিংকে খুন করার জন্য। গল্পটি এই জায়গাতে এসে 11 বছর আগে চলে যায়, যখন কেইয়ন তার মেয়ে জেসির সাথে বসবাস করতেন। মানে নিংকে বিয়ে করার আগে কেইয়নের একটা সংসার ছিল। জেসি হচ্ছে কেইয়নের আগের সংসারের মেয়ে। ছোট রেখেই জেসির মা তাকে ছেড়ে চলে যাবার পর সংসারে কেবল তারা বাপ বেটিই ছিলেন। কেইয়ন তার মেয়েকে খুব বেশি ভালোবাসতেন। তার কলিজার টুকরা ছিল মেয়েটা। কিন্তু একদিন কারো নজর লেগে যায় বাপ মেয়ের সুখের সংসারে, এবং জেসি নষ্ট একটি গিজার থেকে ইলেকট্রনিক শক খেয়ে জলে পুড়ে মারা যায়। জেসি মারা যাবার পর থেকে কেইয়ন সবসময় চুপচাপ হয়ে বসে থাকতেন বাড়িতে। শুধু বাড়িতে একা বসে বসে তিনি জেসির পুতুলটাকে নিজের মেয়ে মনে করে আদর করতেন। এভাবেই কিছুদিন যাবার পর
হঠাৎ একদিন ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আসা নিং ভুল করে কেইউনের বাড়িতে চলে আসে। তখন তাদের মধ্যে পরিচয় ঘটে, আর এই পরিচয় থেকেই আস্তে আস্তে তাদের মধ্যে বিয়ের রূপ নিয়েছিল। এবং কিছু মাস পার করে তাদের ঘর আলো করে কিটির জন্ম হয়। এই দম্পতির সংসার এরপর খুব ভালোই চলছিল, যতক্ষণ না টমের অনুরোধে নিং তার বাড়িটা রাত্রিদের ভাড়া দেবার সিদ্ধান্ত নেন। রাত্রি যেদিন প্রথমবার বাড়িতে এসেছেন, সেদিনই রাত্রির সম্পর্কে জানতে পেরেছেন কেইউন, যে রাত্রি কালো জাদু করে আত্মাদের ডাকতে পারেন। সেদিন রাত্রি কেইউনকে বলে, তোমার ছোট মেয়ের আত্মা এখনো এই বাড়িতে ঘুরছে, এবং রাত্রি চাইলেই কেইউনের মেয়ের সাথে কেইউনের দেখা করিয়ে দিতে পারেন। তবে এই কাজের জন্য কাছাকাছি বয়সের একটি বাচ্চা মেয়ের প্রয়োজন পড়বে তাদের, যার মাধ্যমে জেসিকে ভর করে পৃথিবীতে নিয়ে আসা হবে। আর কিটিকেই সব দিক থেকে যোগ্য বলে মনে হচ্ছিল তাদের। রাত্রি অবশ্য কেইউনকে আশ্বাস দিয়েছে যে শুধুমাত্র তাকে একবারের জন্য দেখা দিতে আসবে, এবং কিটির কোনো ক্ষতি না করেই তার ছোট মেয়ের আত্মা আবার চলে যাবে। নিজের মৃত মেয়েকে একটিবার দেখার জন্য কেইউন তখন রাত্রির কথায় রাজি হয়ে যায়, এবং কিটিকেও ইমোশনাল ব্ল্যাকমেল করে তাদের দলে টেনে আনা হয়। আর এই বাচ্চা মেয়েটি তখন কিছু না বুঝেই শুধুমাত্র বাবার কথায় সে বিপজ্জনক কাজে সামিল হয়ে যায়। কেইউন তখন জেসির পুতুলটিকে উপহার দেন কিটিকে, যার ভিতরে রাত্রি মন্ত্র পড়ে জেসির আত্মাকে আটকে রেখেছিলেন। এই জেসির আত্মা কিটির শরীরে পুরোপুরিভাবে আনতে কিটির দেহের 3 জায়গায় সে চিহ্নটি আঁকা প্রয়োজন। দেখা যায় সেদিন রাতেই জেসির আত্মা কিটির শরীরে প্রথম চিহ্নটি এঁকে দেয়। এরপর সেদিন রাত্রি কিটির স্কুলে গিয়ে তার ঘাড়ে দ্বিতীয় চিহ্নটি এঁকে দেন। অর্থাৎ নিং সেদিন ঠিকই দেখেছিলেন স্কুলে পৌঁছাবার পর, কিন্তু কিটি বাবাকে সাহায্য করবে বলে কথা দিয়েছিল, তাই কিটি এখানে তার মার সাথে মিথ্যা বলেছিল সেদিন। বর্তমানে মন্ত্র পড়ার সময় উপস্থিত হয়, এবং কেইউন তার হাত কেটে রক্ত দিয়ে কিটির কপালে 3 নাম্বার চিহ্নটি এঁকে দেন। আর ঠিক তখনই সেখানে চলে আসেন ফিওনা আন্টি। হঠাৎ করে কেইউনের উপর চাকু দিয়ে হামলা করে বসেন তিনি। আসলে ফিওনা আন্টিকে সেদিনের পর থেকে রাত্রি তার নিজের বশ করে রেখেছিলেন, তাই ফিওনা আন্টি রাত্রির নির্দেশের মতো গোলাম হয়ে কাজ করছে। আর এখানে এসে শয়তান মহিলা রাত্রির আসল উদ্দেশ্য প্রকাশ পায়। আসলে তিনি কখনোই কেইউনকে সাহায্য করার জন্য তন্ত্রমন্ত্রের আয়োজন করেননি, নিজের মৃত মেয়ের অভিশপ্ত আত্মাকে ডেকে নিয়ে আসার, যে কিনা অনেকদিন আগে পানিতে ডুবে মারা গিয়েছিল। তবে এই কাজে রাত্রির একটি বাচ্চা মেয়ের জীবিত দেহ প্রয়োজন পড়ে, আর তখনই টম তাকে সাহায্য করতে এগিয়ে আসে। সম্ভবত রাত্রি তার তন্ত্রমন্ত্র দিয়ে টমকে গোলাম বানিয়ে নিজের দলে টেনে নিয়েছেন। এদিকে দেখা যায় জেসির আত্মাকে একটা সুন্দর পুতুলে ভরে রাখা হয়েছে, অপরদিকে রাত্রির মেয়ের আত্মাকে ভরা হয়েছে ভয়ঙ্কর একটা পৈশাচিক মূর্তিতে, যেটা দেখে বোঝা যায় সেই মেয়ে যদি একবার পৃথিবীতে আসতে পারে তাহলে কি ভয়ঙ্কর হাঙ্গামা সৃষ্টি হবে, ভেবে দেখেছেন তো? এরপর সিনটা তখন নিয়ংয়ের কাছে চলে আসে। নিং তখন টমের অমনোযোগী সুযোগ নিয়ে হামলা চালিয়ে পালিয়ে যেতে সক্ষম হন। এরপর নিং টমের ফোনে আসা মেসেজ থেকে জানতে পারেন রাত্রিরা এখনো তাদের পুরাতন বাড়িতেই রয়েছে। ফলে নিং সেখানে চলে আসে তার মেয়েকে বাঁচানোর জন্য। এর মধ্যে দেখা যায় কিটি ভয়ঙ্কর বিপদে পড়ে গিয়েছে। রাত্রির আসল পরিকল্পনা জানতে পেরে সে তখন সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু নুস কিটিকে ধরে ফেলে। এরপর নুস লক্ষ্য করে বৃষ্টির পানি ছাদ বেয়ে নিচে পড়ছে। কেইউন তখন এটার সুযোগ নিয়ে মুহূর্তের মধ্যে নুজের উপর হামলা করেন, কিন্তু কেইউন নুজের সাথে পারে না।
কারণ সে আগে থেকেই ছুরি দ্বারা আহত ছিল। তারপর নুস কেউইনের ক্ষত জায়গায় আরো বেশি আঘাত দিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। এরপর দেখা যায় তারা কিটিকে বিছানায় বেঁধে মন্ত্র পড়া শুরু করে দিয়েছে। শুধু রাত্রি মন্ত্র পড়ছে না, পড়ছে আরো শত শত পৈশাচিক আত্মা। নিং যতক্ষণে সেখানে এসে পৌঁছান ততক্ষণে কিটির শরীরে রাত্রির মেয়ের আত্মা চলে আসতেই ঠিক তখনই নিং যায় রাত্রিকে মারার জন্য, কিন্তু একদল পিশাচের দল নিংকে আটকে ফেলে। কোনো মতে নিং নিচে পড়ে গেলে লক্ষ্য করে যে কিটির পাশে ভয়ঙ্কর একটা পৈশাচিক মূর্তি ভীষণভাবে বারবার কেঁপে উঠছে, যেটা কিটিকে অনেক কষ্ট দিচ্ছিল। তিনি তখন বুঝতে পারে এই পৈশাচিক মূর্তি কোনো না কোনোভাবে এই সব কিছুর সাথেই জড়িত। তাই তিনি রাত্রিকে বাদ দিয়ে এই পৈশাচিক মূর্তিকে এক হাতে বাড়ি দিয়ে ধ্বংস করে ফেলেন। তখন দেখা যায় এই মূর্তির ভিতর থেকে রাত্রির মেয়ের আত্মা বাহিরে চলে আসছে আর একটি হাত দিয়ে নিংয়ের গলা চেপে ধরে। নিং এই ভয়ঙ্কর আত্মাটির থেকে বাঁচতে এদিক সেদিক তাকাতে লক্ষ্য করে মূর্তিটির কিছুটা অংশ এখনো ভালো রয়েছে। তাই নিং অনেক কষ্ট করে বাকি অংশটা ভেঙে চুরমার করতেই ওই অশরীরী অবশেষে সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। এরপর নিং তার মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকলে ঠিক তখনই নিংয়ের সামনে চলে আসে রাত্রি ও তার মেয়ে নুস। আর ঠিক তখনই আচমকা ছাদ ভেঙে সবার উপরে পড়ে যায়। দেখা যায় রাত্রি আর নুস চাপা পড়ে গিয়েছে আর নিং ও কিটি জ্ঞান হারিয়ে ফেলেছে। একটু পর অবশ্য কিটির জ্ঞান ফিরে আসে এবং রাত্রি তার দুই চোখ আতঙ্ক নিয়ে লক্ষ্য করে কিটি তার দিক ধেয়ে আসছে। তারপর কিটি একটি ধারালো লোহার টুকরা দিয়ে নুসকে হত্যা করে। এই ঘটনা বোঝার জন্য আমাদেরকে একটু পিছিয়ে যেতে হবে। যখন নুস একটা ব্যাগ দিয়ে কেউইনের আক্রমণটা ঠেকিয়েছিল, কেউইন এরপর আঘাত পেয়ে মাটিতে পড়ে যাবার পর আরও কিছুক্ষণ বেঁচে ছিলেন। তখন কেউইন লক্ষ্য করে তার পাশেই পড়েছিল জেসির আত্মা ভরা সেই পুতুলটি। এই পুতুলটির ভিতরে কিন্তু জেসির আত্মাকে রাত্রি বন্দি করে রেখেছেন। কেউইন হয়তো বুঝতে পেরেছিলেন তিনি আর বেশিক্ষণ বাঁচবেন না, তাই তিনি মরার আগে জেসির পুতুলটিতে সে আরও একটি চিহ্ন এঁকে দিয়ে মেয়ের আত্মাকে মুক্তি করে দেয়, যাতে জেসি অন্তত তার সৎ বোনকে বাঁচাতে পারে। এর পরপরই কেউইন মারা গিয়েছিল। এখন জেসি তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিবে। নুসকে খুন করার পর জেসির আত্মা ধেয়ে আসছে রাত্রির দিক। এরপর জেসির আত্মা রাত্রিকে সেখানেই মেরে ফেলেন। অনেকক্ষণ পর প্রতিবেশীদের কাছ থেকে পুলিশ খবর পেয়ে সেখানে হাজির হয় এবং 4টি লাশের সাথে জীবিত মা মেয়েকে উদ্ধার করে হসপিটালে পৌঁছে দেয় পুলিশ। কিন্তু টুইস্টের খেলা এখনো বাকি রয়েছে নিংয়ের জন্য, কারণ হসপিটালে যখন তিনি তার মেয়ের সাথে দেখা করতে যান তখন নিং কিটির বালিশের পাশে একটি ছবি দেখতে পায়। দেখা যায় সে ছবিটিতে আগের ঘরের মেয়ে জেসির সাথে তার স্বামীর একটি ছবি। এরপর কিটির ঘুম ভাঙলে সে তার মাকে আন্টি বলে ডেকে ওঠে। নিং তখন বুঝতে পারে কিটির দেহে এখন অন্য কেউ বাস করছে। বাচ্চা মেয়েটা তারপর নিংকে বলে তার নাম জেসি এবং জ্ঞান ফিরে পাওয়ার পর থেকে সে নিজেকে এই শরীরে আবিষ্কার করেছেন। তবে কিটির বর্তমান সম্পর্কে তার কিছু জানা নেই। তখন দেখা যায় মেয়েকে হারিয়ে তখন নিং একেবারে ভেঙে পড়েন আর জেসির খুব অনুশোচনা হচ্ছিল তখন এক মাকে তার মেয়েকে হারাতে দেখে। তাই জেসি তার সৎ মায়ের কাছে বারবার ক্ষমা প্রার্থনা করতে থাকে। বাচ্চা মেয়েটার যে কোনো দোষ নেই নিংও সেটা ভালো করেই বুঝতে পারেন। তাই নিং জেসিকে শক্ত করে ধরে সান্ত্বনা দেয়। এখন থেকে জেসিকে কিটির মতোই ভালোবাসা দিবেন নিং।
গল্পের শেষে আমরা দেখতে পাই নিং যখন জেসিকে সাইকেলে করে স্কুলে নিয়ে যাচ্ছিল, জেসি সাহস পাচ্ছিল না তার মাকে জড়িয়ে ধরার। নিং তখন তার মেয়ের হাতটা তার কোমরে নিয়ে আসেন, যাতে করে জেসি সাহস পেয়ে যায়। এরপর জেসি সে তার মাকে শক্ত করে পিছন থেকে জড়িয়ে ধরে। শেষে তাদের দুজনের মুখেই তখন হালকা করে একটি মৃত হাসি লেগেছিল। আর এভাবেই মুভিটির সমাপ্তি ঘটে।